মধ্য আশ্বিনের ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় রাজধানীর বিভিন্ন সড়ক ও এলাকায়। এতে ভোগান্তিতে পড়েন নাগরিকরা। বুধবার মধ্যরাতেও রাজধানীর আরামবাগ, গ্রিন রোড সহ অনেক সড়কে পানি জমে থাকতে দেখা যায়। পথচারীরা জানান, টানা প্রায় 3 ঘন্টা বৃষ্টির কারণে অনেক সড়ক থেকে পানি নামতে দেরি হয়। এতে সড়কে চলাচলে সৃষ্টি হয় দুর্ভোগের। এছাড়া ধীরগতির কারণে কিছু সড়কে দেখা যায় যানজট। এদিকে সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত আছে। এ নিয়ে আরও জানাতে রাজধানী ঢাকার হাতিরঝিল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন হক অহন। অহন, টানা বৃষ্টি হচ্ছে মধ্যরাত থেকে, তো এরপরে সড়কের পরিস্থিতি সকালে কেমন দেখা যাচ্ছে? সড়কের পরিস্থিতি সকালবেলা খুব একটা ভালো নয়। অন্যান্য দিন যখন এই সাত সকালে মানুষ ঘর থেকে বের হয়েছেন, সড়ক কিছুটা ফাঁকা পান, কিন্তু আমরা দেখেছি সড়কে যান চলাচল বেশ, অর্থাৎ সেই দৃশ্য আমি দেখাতে চাই। আমি এখন যে সড়কে যে স্থানে রয়েছি, এখানে এই সকাল 7টায় এত বেশি যান থাকে না, এবং আমি দেখেছি বেশ যানের চাপ রয়েছে। শুধু তাই নয়, আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি, রাজধানীতে রাতভরে অনেক সড়কেই যানজট ছিল, এবং বৃষ্টি তো থেমে থেমে ছিল। যানজটের জন্য আমি গতকাল মধ্যরাতে যখন মালিবাগে ছিলাম, মগবাজার ওই অঞ্চলে ছিলাম, আমি দেখেছি ট্রাফিক পুলিশ রাতে না থাকার কারণে দূরপাল্লার যেসব বাস রাজধানীর ভেতরে ঢুকেছিল, সেই বাসগুলো ইচ্ছা মতো যেদিকে পেরেছে, যে লেন দখল করে দাঁড়িয়েছিল, ঠায় দাঁড়িয়েছিল। অনেক দেখেছি যে রাজধানীতে যেসব যান চলতো, তারাও আসলে নিয়ম মানেনি, যে কারণে অনেক মোড়ে জটলা লেগে যায়, এবং সেই জটলা যখন বাড়তে বাড়তে দীর্ঘ হয়ে যায়, যে কারণেই অনেকেই নির্ধারিত সময়ে ঘরে ফিরতে পারেননি। এবং আমরা জানি গতকাল সকাল থেকেও তো বৃষ্টি হচ্ছিল রাজধানীর অনেক জায়গায়, এবং সন্ধ্যা 7টার পরে সেই বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। টানা 1 ঘন্টা পরিমাণ বৃষ্টির ঘটনাও ঘটেছে, এবং যে কারণেই এমন দৃশ্য দেখা গেছে রাজধানীতে। এবং আমি যদি আমার ভিডিও জার্নালিস্টকে একটু বলবো, আমি দেখছিলাম যে আমি যেমনটি বলছিলাম যে ট্রাফিক পুলিশ না থাকার কারণে যেমন জটলা লেগে যায়, সেই ঠিক একই কারণ একটু আগে এখানে ঘটতে গেছে। এই ধরনের দৃশ্যের কারণেই রাজধানীতে যানজট লেগেছিল, এবং জমাটবদ্ধ পানি, বিশেষ করে অনেক স্থানে তো পানি জমে গিয়ে একেবারেই সড়কে সিএনজি চালিত অটোরিকশাগুলো যখন বিকল হয়ে যায়, সেগুলোর কারণে পেছনে যানজট লেগে যায়। এছাড়াও শুধু সিএনজি চালিত অটোরিকশা নয়, অনেকখানি তো হাঁটু পানি ছিল, আমরা দেখেছি সেই হাঁটু পানিতে অনেক যানই বিকল হয়ে যাওয়ার কারণে যানজট লেগে যায়। অর্থাৎ যে বৃষ্টি, এই মধ্য আশ্বিনের বৃষ্টিতে যে পরিমাণ নাকাল হতে হলো নগরবাসীকে, গেল বর্ষায়ও হয়তো এমন নাকাল হতে হয়নি। এবং আপনি জেনে থাকবেন, 3 নম্বর সতর্কতার সংকেতের কথা আপনি বলছিলেন, যে কারণে রাজধানীতে আজ তো সারাদিন বৃষ্টি হবে, আবহাওয়া অফিস এমনটি বলছিলেন, এবং কালও সারাদিন বৃষ্টি হবে এমনটি আবহাওয়া অফিস জানিয়েছেন, যে কারণে এই যে দুর্ভোগ রাজধানীবাসীর, সেটি সহসায় কাঁপছে না। রাতভর টানা বৃষ্টিতে ঢাকার পরিস্থিতি শুনছিলাম সহকর্মী অহনের কাছে। এবারে চট্টগ্রামের পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, মধ্য আশ্বিনের ভারী যে বৃষ্টি হচ্ছে, সেটি বর্ষাকালের চেয়ে বেশি ভোগান্তি বয়ে এনেছে নগরবাসীর জীবনে। তো চট্টগ্রামে প্রভাব কেমন দেখা গেছে এই বৃষ্টির? অনুপম, চট্টগ্রামে বৃষ্টির প্রভাব কেমন দেখা গেছে? চট্টগ্রামে আমরা যদি বলি যে গত প্রায় 2 ঘন্টা ধরে চট্টগ্রামে কিন্তু বৃষ্টি নেই, তবে গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, যার ফলে আসলে এই মুহূর্তে বৃষ্টি না থাকার কারণে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় যে সড়কে বা বিভিন্ন নিচু এলাকায় যে পানি দেখা গিয়েছে, সেটি ইতিমধ্যে নেমে গেছে। তবে সড়কে কাদা জলের যে ভোগান্তি, সেটি আছে। আমরা এখন লালখান বাজার এলাকায় আছি। আপনি নিশ্চয়ই আমার পেছনে যেই সড়ক, সেখানে দেখতে পাচ্ছেন যে বৃষ্টির শেষে যে পানি নেমে যাওয়ার পরে যে কাদা জল, সেই কাদা জলের ভোগান্তি আছে। এর বাইরে একটু যদি বলি যে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ইতিমধ্যে আবহাওয়া অফিসের পক্ষ থেকে
3 নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। গতকালকেও সারাদিন বৃষ্টি হয়েছে থেমে থেমে, এবং বঙ্গোপসাগরে মূলত যে সমস্ত মাছ ধরার নৌযান বা অন্যান্য বাণিজ্যিক নৌযান চলাচল করে তাদেরকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এবং এই প্রেক্ষাপটে আসলে আমরা দেখছি যে যেহেতু এখন আসলে মাছ ধরার একটি বড় মৌসুম, সেক্ষেত্রে জেলেদের একটি বড় ভোগান্তি বা অসুবিধা তৈরি হয়েছে। আবহাওয়া অফিস আগামী 24 ঘন্টায়ও চট্টগ্রাম এবং এর আশপাশের এলাকায় বিভিন্ন এলাকায় তারা মাঝারি থেকে ভারী বৃষ্টির তারা পূর্বাভাস করেছে, এবং তারা বলছে যে আগামী 24 ঘন্টায়ও এই যে বৃষ্টি থেমে থেমে হচ্ছে বিভিন্ন জায়গায় চট্টগ্রামের আশপাশের এলাকায়, সেটি হতে থাকবে। তবে এর সকালবেলা এই যে এখন যদিও বৃষ্টি বন্ধ, তবে বৃষ্টি এলে সবচেয়ে যে বড় ভোগান্তিটি তৈরি হয় সেটি হচ্ছে অফিসগামী এবং বিভিন্ন কাজে যারা বেরোন তারা আসলে একটি বড় ভোগান্তিতে পড়েন, কারণ রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা কম, বিশেষ করে সকালে যাদের একেবারে খুব সকালে অফিস থাকে তাদের যাতায়াতে একটি বড় সমস্যা ইতিমধ্যে তৈরি হয়েছে। রাস্তায় গণপরিবহনের সংখ্যা কম এবং সিএনজি অটোরিকশা যেগুলো চলে সেগুলোর সংখ্যাও কম। তবে আমরা যেটি ধারণা করছি যে এখন যে পরিস্থিতি, বৃষ্টি বন্ধ, সেটি থাকলে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই সংকটটি কেটে যাবে। তবে আবহাওয়া অফিসে যেহেতু এখনো আগামী 24 ঘন্টায় খুব ভালো কোনো সংবাদ দিতে পারছে না, তাই আসলে এই বৃষ্টি যতক্ষণ চলবে ততক্ষণ আসলে ভোগান্তি বাড়বে, এবং যদি বেশি বৃষ্টি হয় তাহলে চট্টগ্রামের নিচু এলাকাগুলো, বিশেষ করে বাকলিয়া, চকবাজার, বহদ্দারহাট, হালিশহর, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির পানিতে জলাবদ্ধতা পরিস্থিতি তৈরি হওয়ার একটি শঙ্কা আছে। রাতভর বৃষ্টিতে চট্টগ্রামের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল। শনিবার থেকে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে উপদেষ্টা পরিষদের বৈঠকে 6 সংস্কার কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হবে। আগামী 2-3 দিনের মধ্যে 6টি কমিশন পূর্ণাঙ্গ রূপ পাবে বলেও জানান প্রেস সচিব। এর আগে মতবিনিময়ে 2 দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং পরে তাদের পরামর্শ নেওয়া হবে। 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তী সরকার শিক্ষাকে অগ্রাধিকার দেয়নি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বৈষম্য বিরোধী আন্দোলনে দেশে পট পরিবর্তন হলেও শিক্ষা ব্যবস্থায় আরও বেশি বৈষম্য তৈরি হয়েছে। বুধবার রাজধানী সিরডাপ মিলনায়তনে গণসাক্ষরতা অভিযানে শিক্ষার সকল স্তরের মধ্যে সামঞ্জস্য রেখে কাঠামো তৈরি ও সংস্কারের তাগিদ দিয়েছেন তারা। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণে বুধবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে গণসাক্ষরতা অভিযান। এতে অংশ নেন শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা। গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা চৌধুরী বলেন, প্রাক প্রাথমিক থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত 4 কোটি শিক্ষার্থী এখন বিভ্রান্ত। এই সমস্যার দ্রুত সমাধান চান অভিভাবক ও শিক্ষা প্রতিনিধিরা। আগামী 10 বছরে আপনাদের কি ধরনের ম্যান পাওয়ার দরকার, আপনারা কি মনে করেন, সেই অনুযায়ী শিক্ষাক্রম এবং শিক্ষা ব্যবস্থাটাকে সাজানো খুব জরুরি। আমরা বহুদিন ধরে বলে আসছি, কিন্তু ঘটনাটা ঘটছে না। অনুষ্ঠানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ডক্টর মনজুর আহমেদ বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশের পট পরিবর্তন হলেও শিক্ষা ব্যবস্থায় আরও বেশি বৈষম্য সৃষ্টি হয়েছে। একটা শিক্ষা কমিশন করতে হবে, এবং সেটা হয়তো ওই অন্যান্য কমিশনের মতো 3 মাসের কমিশন হবে না। এটা নিশ্চয়ই এখন তাৎক্ষণিকভাবে কি করা যায়, এই মুহূর্তে কি করা যায়, এবং এরপরে দীর্ঘ সময়ের জন্য সংস্কার যেটা, সেটার জন্য কিছু রূপরেখা তৈরি করে তারপরে কিভাবে এগোনো যায়, সেই ধরনের চিন্তাভাবনা করতে হবে। শিক্ষা খাতের সংস্কারে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেও তথ্য প্রমাণ নেওয়া উচিত বলে মনে করেন এডুকেশন ওয়াচের আহ্বায়ক ডক্টর আহমেদ মোশতাক রাজা চৌধুরী। কাজগুলো আছে এবং যে এভিডেন্সগুলো আছে সেগুলোর জন্য
ব্রিফিংয়ে প্রাক প্রাথমিক, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, উচ্চশিক্ষা সহ শিক্ষা প্রশাসন, ব্যবস্থাপনা ও বিনিয়োগের ওপর সুনির্দিষ্ট কিছু সুপারিশ তুলে ধরা হয়। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুম, মাদক দিয়ে ফাঁসানো এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানি করায় র্যাবের সংশ্লিষ্টদের বিরুদ্ধে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ে র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর জড়িতদের বিরুদ্ধে ৩ মাসের মধ্যে বিভাগীয় ব্যবস্থা গ্রহণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। ভুক্তভোগী ডাক্তার ইশরাত রফিক ঈশিতার করা আপিলের পূর্ণাঙ্গ রায়ে বলা হয়েছে, 2021 সালের 28 জুলাই র্যাব 1-এর কর্মকর্তা ঈশিতাকে বাসা থেকে তুলে নিয়ে 4 দিন অজ্ঞাত স্থানে বেআইনিভাবে আটকে রাখে, এরপর গ্রেপ্তার দেখায়। বুধবার হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামালের দেয়া এই লিখিত রায় প্রকাশ হয়। এতে আরও বলা হয়, ভুক্তভোগী চিকিৎসকের কাছ থেকে 5 লিটার মদের বোতল জব্দ করার বিষয়টিও অবাস্তব ও উদ্দেশ্য প্রণোদিত। সার্বিক বিবেচনায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে বলে প্রমাণ হওয়ায় খালাস দেয়া হলো বলে রায় উল্লেখ করা হয়। হাইকোর্টে আপিল করার আগে এই মিথ্যা মামলায় 14 মাস জেল খাটেন চিকিৎসক ঈশিতা। এটি স্পষ্ট প্রতীয়মান যে এজাহারকারী নিজের অসৎ উদ্দেশ্যে এবং অন্যের দ্বারা প্রভাবিত হয়ে প্রসিকিউশন পক্ষের সকল সাক্ষীদের সহযোগিতায় মিথ্যাভাবে অত্র আপিলকারীকে অত্র মিথ্যা মামলায় অভিযুক্ত করে অত্র মোকদ্দমাটি দায়ের করেছে। এজাহারকারী র্যাব থেকেই ছিলেন এবং এই মামলা তদন্তও করেছে র্যাব। সাইবার নিরাপত্তার জন্য আইন করা হলেও ব্যবহার করা হয়েছে রাজনৈতিক ভিন্ন মত দমনে। আইন বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ সাংবাদিকরা এমন মন্তব্য করেছেন। তাই এই আইনে হয়রানির মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তারা। 2006 সালে হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি আইন। চাপের মুখে 2018 সালে এটিই হয় ডিজিটাল নিরাপত্তা আইন এবং 2023 সালে সাইবার নিরাপত্তা আইন। এবছরের আগস্ট পর্যন্ত 8টি সাইবার ট্রাইব্যুনালে মামলা দাঁড়িয়েছে 5,818টি। বিশ্লেষকরা বলছেন, আইনের নাম বদল করা হলেও ব্যবহার করা হয়েছে একইভাবে। বেশিরভাগ ক্ষেত্রে অপপ্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিগত সরকারের পুরো সময়টাতে দেখবেন যে আসলে রাস্তায় মানুষের আন্দোলন, রাস্তায় মানুষের মত প্রকাশ করার জন্য দাঁড়ানো, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এই ধরনের বিষয়গুলো কিন্তু হারিয়ে গিয়েছিল। আলটিমেটলি মাধ্যম ছিল কিন্তু সেই অনলাইন মাধ্যমে। অনলাইনেও যাতে কোনোভাবে কোনো ধরনের প্রতিবাদ কিংবা কোনো ধরনের পলিটিক্যাল ডিসেন্ট বলেন, অন্য যে কোনো ফর্ম অফ ডিসেন্ট, সেগুলোকে রুদ্ধ করার জন্যে এই আইনগুলোকে করা হয়েছে। এই ধরনের আইন যে কাউকে আপনার যে কোনো সময় অ্যারেস্ট করতে পারে। আপনি কথা বলেছেন, আমার পছন্দ হয় না, অথবা বলেন নাই, তাও কোনো প্রমাণ লাগে না, তারপরে নিয়ে অ্যারেস্ট করে নিয়ে গেল। এমন অনেকেই অ্যারেস্ট হয়েছেন, সাংবাদিক হয়েছেন, বিভিন্ন স্তরের মানুষও হয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধি হয়েছেন। ফলে হয় কি, যে এই ধরনের আইন থাকলে মানুষ সহজে কথা বলতে পারে না, মানুষের কথা বলার স্বাধীনতা থাকে না। ট্রাইব্যুনালে হওয়া মামলাগুলোর মধ্যে 1340টি স্পিচ অফেন্স সম্পর্কিত, যার মধ্যে 461টি তদন্তাধীন রয়েছে এবং 779টি বিচারাধীন রয়েছে। স্পিচ অফেন্সের মামলাগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কেউ গ্রেপ্তার থাকলে মুক্তিও দেয়া হবে। আইনটা তো নিরাপত্তা নিয়ে প্রশ্ন, তো নিরাপত্তায় যদি দিতে না পারে, সে যদি মেজর অনিরাপত্তা তৈরি করে ফেলে সবার জন্য, সমস্ত নাগরিকদের জন্য, এই আইন সংশোধন করে আপনি কোনো কিছু কুলকিনারা করতে পারবেন না। এরকমের একটি ড্রাকোনিয়ান ল যদি থেকে যায়, সেইটা আসলে কেউ পরিবর্তন করবে না। পরবর্তীতে নির্বাচিত সরকার আসলেও করবে কি না, সেটা তাদের রাজনৈতিক সদিচ্ছার উপর ডিপেন্ড করবে। আমার মনে হয় এটা পুরো আইনটাই প্রত্যাহার করা উচিত, নতুন করে আইনটা তৈরি করা উচিত। যদি আইনের প্রয়োজন হয়, তবে অবশ্যই প্রয়োজন আছে। হঠকারিতা কিন্তু সমাজ কোনোভাবেই মেনে নেয় না। আইন দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশে বাধা দেয়া কাম্য নয় বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। কয়েক মাসের কাজ বা 1 বছর 2 বছরের কাজ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত মৃত্যু দুটোই বেড়েছে। এবছর 9 মাসেই মৃত্যু হয়েছে 163 জনের। এর মধ্যে সেপ্টেম্বরে 80 জন, আর আগস্টের চেয়ে আক্রান্তের সংখ্যা বেড়েছে 3 গুণ। বিশেষজ্ঞরা বলছেন, এডিস নিধন কার্যক্রম মুখ থুবড়ে পড়ায় এই পরিস্থিতি। তবে সিটি কর্পোরেশনের দাবি, ডেঙ্গুকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। রাজধানীর মুগদা হাসপাতাল, এখানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। 9 মাসে ভর্তি হয়েছে 8000 রোগী।
এর মধ্যে সেপ্টেম্বরেই ৩,০০০। পরিস্থিতি সামাল দিতে এখন হিমশিম অবস্থা। মুগদা হাসপাতালে বেশি রোগী ডামরা, যাত্রাবাড়ি ও রাজারবাগের। তাদের অভিযোগ, মশা মারতে কোনো কর্মসূচি নেই। এলাকার ডেঙ্গু অবস্থা খুবই খারাপ, ঘরে ঘরে ডেঙ্গু, এক পুরা ফ্যামিলিতে ৩জন ৪জন করে ডেঙ্গু। ওখানে দেখার মতন কেউ নাই। সরকার পরিবর্তন হওয়ার কারণে মনে হচ্ছে সিস্টেমটা একটু ভঙ্গুর হওয়া যাওয়াতে দেখা যাচ্ছে বিভিন্ন মশার দিয়ে স্প্রে দেওয়া, নিধন করা, এটা মনে হচ্ছে একেবারে কমে গেছে। তো আজকে তো দেখতেছি খুব খারাপ অবস্থা। আমার মাথা টাথা নিতেছে গা, হাত পা নিতেছে গা, প্রেশার 240, কখনো নামে আসতেছে, কখনো উপর হইতেছে। চিকিৎসকেরা বলছেন, চাপ কমাতে অনেক রোগীকে জরুরি সেবা দিয়ে বাসায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। তবে অনেকেই আসছেন আশঙ্কাজনক অবস্থায়। ক্রাইটেরিয়া না হলে তো আমরা ভর্তি দিচ্ছি না, এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে তাদের প্রেশার কমে যাচ্ছে, তাদের পেটে ব্যথা, বমি, পাতলা পায়খানা বা সিভিয়ার জ্বর এগুলি থাকতেছে, সাথে তার দুর্বলতা, অনেক সময় শ্বাসকষ্ট হয়। এই ক্রাইটেরিয়াগুলো এবং ব্লিডিং, তো এই ক্রাইটেরিয়াগুলো ফিল আপ যখন করতেছি তখন আমরা রোগীদের ভর্তি দিচ্ছি। আগস্ট ও সেপ্টেম্বরের অতিবৃষ্টি ডেঙ্গু বাড়ার কারণ মনে করছেন বিশেষজ্ঞরা। এডিস বিরোধী অভিযান না থাকাও বড় সংকট। ক্রাশ প্রোগ্রামের টিম কিন্তু এখন মাঠে আছে। প্রতিদিনই আমাদের ফগিং, লার্ভিসাইডিং যেমন চলছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামটা ঘরে ঘরে গিয়ে ইট ইজ মনিটরড বাই সাম এডিশনাল সেক্রেটারি। জমা পানি সেটাকে ফেলে দেন কোনো কন্টেইনারে, যাতে 3 দিনের বেশি পানি জমে না থাকে। সেটা ওই অ্যাওয়ারনেসের সাথে সাথে ইন্টারভেনশনও কিন্তু হচ্ছে আমাদের। গত 9 মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 30,938 জন। এর মধ্যে সেপ্টেম্বরেই 18,000-এর বেশি। 2022 সালে ডেঙ্গুতে সর্বোচ্চ সংক্রমণ হয় অক্টোবরে। এবারও সে সংখ্যা দেখছেন বিশেষজ্ঞরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 8 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 5 জন ঢাকার এবং 3 জন খুলনা বিভাগের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 174 জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন 1017 জন নতুন রোগী। এর মধ্যে রাজধানীর হাসপাতালে 391 জন এবং ঢাকার বাইরে 626 জন রয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু আক্রান্তদের 64% পুরুষ এবং 36% নারী। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো 33,099 জনে। বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন 3,450 রোগী। ব্যাংক খাতে নানামুখী সংস্কার কার্যক্রম হাতে নিলেও ঘুরে দাঁড়াতে পারছে না পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংক। এখনও বেশিরভাগ ব্যাংকের শেয়ার দরপতনের ধারায়। আবার অনেক ব্যাংকের লেনদেন হচ্ছে ফেস ভ্যালুর নিচে। এতে হতাশ সাধারণ বিনিয়োগকারীরা। বিশ্লেষকরা বলছেন, সংস্কারের মাধ্যমে প্রকৃত চিত্র উঠে আসলে আবারও ঘুরে দাঁড়াবে ব্যাংক খাত। বর্তমানে পুঁজিবাজারে তালিকাভুক্ত 36টি ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে, যার বেশিরভাগই দীর্ঘদিন ধরে দরপতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। 9টি ব্যাংকের চলতি হিসাবে তারল্য ঘাটতি 18,000 কোটি টাকা ছাড়িয়েছে। এর মধ্যে 7টি ব্যাংকই পুঁজিবাজারে তালিকাভুক্ত। বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি অনুযায়ী এরই মধ্যে এসব ব্যাংকে তারল্য সহায়তা দিয়েছে বিভিন্ন সবল ব্যাংক। এর মধ্যে তীব্র তারল্য সংকটে থাকা আইসিবি ইসলামী ব্যাংক রয়েছে দুর্বল মানের বা জেড শ্রেণীভুক্ত। নতুন করে এতে যুক্ত হয়েছে ন্যাশনাল ব্যাংক। ন্যাশনাল ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের দর 6 থেকে 8 টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে। ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক লেনদেন হচ্ছে 6 থেকে 60 টাকার কাছাকাছি। এছাড়া তালিকাভুক্ত আরও 10টি ব্যাংকের শেয়ার লেনদেন হচ্ছে ফেস ভ্যালুর নিচে। এতে বিনিয়োগকারীদের মধ্যে তৈরি হয়েছে হতাশা। সেই যেটা নিলে ক্ষুদ্র বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়, কোনো বিনিয়োগকারী ছাড়া কোনো কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় না। আইন অমান্য করে কোম্পানি, ক্ষুদ্র বিনিয়োগকারী সর্বশান্ত হয়। কোম্পানি কি করলো এবং কি না করলো সেটা আমরা আপনারা তদন্ত করে দেখে তারা কিভাবে দিল না তাদেরকে শাস্তি দেওয়া হবে। বিশ্লেষকদের মতে, ব্যাংক খাতে দীর্ঘদিনের যে আস্থাহীনতা তৈরি হয়েছে তা থেকে ঘুরে দাঁড়াতে আরও সময় লাগবে। আমরা তো এমনি গর্হ বলতেছি এই ব্যাংকের এই নাই, এই ক্ষতি হয়েছে। এখন রিয়েল পিকচার, অডিটেড পিকচারটা জানা দরকার, যে এতদিন যে অ্যানুয়াল রিপোর্ট বা কোয়ার্টারলি রিপোর্ট দিছে তার সাথে কতটুকু ডেভিয়েশন হয়েছে এবং খেলাপি ঋণের পরিমাণ অ্যানুয়াল রিপোর্টে তো দেওয়া আছে, তার থেকে কি অনেক বেশি নাকি আছে কিছু। যে টাকাগুলো ব্যাংক থেকে বের হয়ে গেছে সে টাকাগুলো রাতারাতি আনা সম্ভব না। তো এগুলো আস্তে আস্তে আসবে এবং এই যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা যদি চলমান থাকে একটা পর্যায়ে ইনশাআল্লাহ ব্যাংকিং সেক্টর ঘুরে দাঁড়াবে।
গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে 11টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে পুনর্গঠন করে কেন্দ্রীয় ব্যাংক। নামে বেনামে ব্যাংকগুলো থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে পাচারের অভিযোগও খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন সংস্থা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টানা বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত উত্তরের 4 জেলায় বেড়েছে চরম দুর্ভোগ। বাসস্থানে পানি ওঠা এবং নদী ভাঙনে সব হারিয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে খোলা জায়গাতে। দুর্গতদের মাঝে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। কুড়িগ্রামে তিস্তা ও ধরলার পানি কমায় বন্যার কিছুটা উন্নতি হয়েছে, তবে এখনও পানিবন্দী অসংখ্য পরিবার। এছাড়া ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও কোনো ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের। সাহায্য করতে কিছু পাইনি, আমাকে দেখতে আসি না। 15-16 দিন হয় বাড়ি ভাঙবে, রিলিফ ফিলিফ কিছু পাই নাই। এলো রংপুরের 3 উপজেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায় বন্যার পানিতে। এছাড়া তীব্র নদী ভাঙনে অনেক পরিবারের আশ্রয় হয়েছে খোলা আকাশের নিচে। এখনো তাদের কাছে পৌঁছায়নি ত্রাণ সহায়তা। জমি জমা বিহীন হয়ে যাইতেছে। হ্যাঁ, এরপর সরকারি লোক আইছে না, কোনো ত্রাণও দেয় না, কোনো কিছু দেয় না। বারবার তিস্তার ভাঙনে সর্বশান্ত হচ্ছে অনেক স্বাবলম্বী পরিবার। এ অবস্থায় ত্রাণের চেয়ে নদী শাসন ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ওই সামান্য ত্রাণ দিয়ে আমাদের কিছু হবে না, আমরা চাই নদী শাসন। যে জায়গাগুলো অধিক ঝুঁকিপূর্ণ সেগুলোকে বিবেচনায় এনে আমরা আমাদের প্রয়োজনে বাজেট বরাদ্দ সাপেক্ষে ইতিমধ্যে কিছু কিছু স্থানে জিও ব্যাগ ফেলে কাজ চলমান আছে, যাতে ভাঙনের ঝুঁকিটা প্রশমিত করা সম্ভব হয়। এদিকে তিস্তার পানি বিপদসীমার নিচে থাকায় লালমনিরহাটেও পরিস্থিতির অনেকটা উন্নতি হয়েছে, তবে পানিবন্দী এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়ার কথা বলা হলেও প্রয়োজনের চেয়ে তা খুবই কম বলে অভিযোগ ভুক্তভোগীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উত্তরের বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে বা লালমনিরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাঝারুল ইসলাম। মাঝারুল, তিস্তার পানি তো বিপদ সীমার নিচে রয়েছে, তো লালমনিরহাটের পরিস্থিতির উন্নতি বেশ হয়েছে, তবে পানিবন্দী এলাকায় যে সংকটগুলো দেখা যাচ্ছে কর্তৃপক্ষ সেই বিষয়ে কোনো ব্যবস্থা নিয়েছে কি? আমরা ইতিপূর্ব যে বন্যা যে লালমনিরহাটের যে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার যে 14টি ইউনিয়নে বন্যা দেখা যায়, এখানে কিন্তু প্রায় 50,000-এর অধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই পানিবন্দী হওয়ার পরপরই কিন্তু জেলা প্রশাসনের পক্ষ হতে শিশু খাদ্য হিসেবে 5 লক্ষ টাকা এবং জিআর চাল যে বরাদ্দ ছিল 90 মেট্রিক টন জিআর চাল ছিল, পাশাপাশি মানুষের খাদ্যের জন্য 3 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। কিন্তু এই যে বরাদ্দ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে করা হয়েছিল, এটা কিন্তু সামান্য প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল ছিল। আর যেখানে এখন পর্যন্ত কিছু কিছু যেহেতু নদী চরাঞ্চল এবং নদীর যে তীরবর্তী এলাকাগুলি রয়েছে, এখানে কিন্তু এখনো খাদ্য সংকট রয়েছে এবং পাশাপাশি কিন্তু যে সমস্ত নিম্নাঞ্চল রয়েছে যেখানে অনেক পানি এখনো নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় কিন্তু পানি নেমে যাচ্ছে না, সেখানে কিন্তু সেখানে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে সমস্ত এলাকা এবং বন্যা দুর্গত এলাকা রয়েছে এবং বন্যা পরবর্তী সময়ে যদি কোথাও ত্রাণের সংকট দেখা যায়, তারা কিন্তু ইতিমধ্যে একটি কথা বলেছেন যে এই সপ্তাহেই তারা বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ত্রাণ বরাদ্দ করবেন। পাশাপাশি এই বন্যার পরে কিন্তু এখন নদী ভাঙন দেখা দিয়েছে। এই বিভিন্ন জেলার আদিতমারি, লালমনিরহাট সদর, হাতীবান্ধা উপজেলার যে চরাঞ্চল এবং নদীর তীরবর্তী এলাকাগুলোতে এই ভাঙন দেখা দেওয়ার কারণে কিন্তু অনেক পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। আর এই সমস্ত পরিবার তারা উঁচু স্থানে বা আত্মীয় স্বজন কেউ বাঁধে আশ্রয় নিচ্ছে। এখানে জেলা প্রশাসনের থেকে বলা হচ্ছে যে এই সমস্ত ক্ষতিগ্রস্ত পরিবারদের যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, ইউনিয়ন পর্যায়ে যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের মাধ্যমে তাদের ক্ষতিগ্রস্ত পরিবারদের সংখ্যা নিরূপণ করে তাদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারদের নিয়ে। এই ছিল আমাদের সর্বশেষ। লালমনিরহাটের পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী। খামারিদের কাজে আসছে না নড়াইল সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্র। বিগত সময়ে এই প্রতিষ্ঠান থেকে মিঠা পানির মাছের রেণু পাওয়া গেলেও এখন উৎপাদন বন্ধ। পানিতে অতিমাত্রায় আয়রন আছে জানিয়ে মৎস্য বিভাগ বলছে
উৎপাদনে যেতে হলে সংস্কার জরুরি। একসময় রুই কাতলা মৃগেল মাছের রেণু উৎপাদন হতো এখানে। 1982 সালে নড়াইলে প্রতিষ্ঠিত এ সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার ও প্রশিক্ষণ কেন্দ্র চালুর কয়েক বছর পরই বন্ধ হয়ে যায়। 2001 সাল থেকে 2 বছর চিংড়ির রেণু উৎপাদন করে ফের বন্ধ হয় প্রতিষ্ঠানটির কার্যক্রম। এতে জেলার খামারিদের রেণু সংগ্রহ করতে যেতে হচ্ছে ময়মনসিংহ, যশোর, সাতক্ষীরা সহ অন্য জেলায়, আর পরে থেকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি। ফিশারি অফিসই কোনো মাছ শাক পাওয়া যায় না, কোনো চারা রেণু পাওয়া যায় না, চারা মাছ কোনো বড় মাছ পাওয়া যায় না। অনেক কষ্ট করে জাতি হয়, আসতি পথে মাছ অক্সিজেন ফিল করে মারা যায়, ক্যারিং খরচ বেশি হয়। আমাকে বাড়ির ধারে নড়াইল জেলায় একটা মাছের হ্যাচারি থাকলে আমাদের বিরাট উন্নত, আমাদের কাছে কাছে ক্যারিং খরচটা কম হবে। খামারের পানিতে অতিরিক্ত আয়রন থাকায় উৎপাদন সম্ভব হচ্ছে না বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। বলেন, রেণু উৎপাদন করতে হলে খামারের সংস্কার দরকার। ম্যাক্সিমাম পানির লাইনগুলো আয়রনের কারণে আটকে যাওয়ার ফলে আমাদের এই কার্যক্রমটা, রেণু উৎপাদন কার্যক্রমটা আমাদের এই কয়েক বছর ধরে বন্ধ আছে। তারপরে এটা আমরা সংস্কারের জন্য আমাদের কর্তৃপক্ষকে, আমাদের মন্ত্রণালয়কে, আমাদের অধিদপ্তরকে আমরা জানিয়েছি। এখানে একটা এস্টিমেটও করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান করে প্রতিষ্ঠানটি তাদের চাহিদা মেটাবে, এমনটাই প্রত্যাশা মৎস্যজীবীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের নিষেধাজ্ঞা মানছে না কেউই। পুলিশের উপস্থিতিতেই প্রধান সড়কে উঠে পড়ছেন চালকরা। এতে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বিদ্যুৎ সাশ্রয়ে ব্যাটারি চালিত রিকশা বন্ধে পুলিশকে আরও কঠোর হওয়ার দাবির তাগিদ। 9 সেপ্টেম্বর নগরীর প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দিনে দুপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ যানবাহন। ট্রাফিক পুলিশের কড়াকড়িতেও থেমে নেই ব্যাটারি চালিত রিকশার দাপট। বেপরোয়া গতি, ত্রুটিপূর্ণ ব্রেক সিস্টেম ও অদক্ষ চালকের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণ ও চালকদের সচেতনতার উপর জোর দিচ্ছেন নগরবাসী। আমরা বড় রাস্তায় আসতে পারলে মনে করেন না 2টা ভাড়া মারতে পারি, হ্যাঁ, একটু সচরাচরভাবে চলা যায়। তারা এত স্পিডে গাড়ি চালায়, তারা অনেক সময় অ্যাক্সিডেন্ট করে বসে থাকে। কোনো ব্রেক নাই, কিছু নাই, ঠিক মতো সিগন্যাল দিলাম, সিগন্যাল দিলে জায়গায় দাঁড়াচ্ছে না। ব্যাটারি চালিত রিকশা বন্ধে অভিযান চলছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ। একটা বড় অংশ জড়িত যাদের জীবন জীবিকার একমাত্র মাধ্যম এটা। সুতরাং আমরা প্রথম দিকে এতটা কঠোর না হয়ে তাদেরকে ধীরে ধীরে একটা পর্যায়ে নিয়ে আসতে চেষ্টা করছি। নগরবিদরা বলছেন, চালকদের বিকল্প কর্মসংস্থানের পাশাপাশি ব্যাটারি চালিত রিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধ করতে হবে। চট্টগ্রাম মহানগরীতে সেই যে অটোরিকশার যে দৌরত্ব, সেটি চরমে, নিয়মিত দুর্ঘটনা ঘটছে। এবং সেখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই অটোরিকশাগুলোর যে গঠন, এই কাঠামোগত গঠন কিন্তু আসলে ত্রুটিপূর্ণ। চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় প্রায় 20,000 অবৈধ ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। ডিজিটাল শহরের কথা বলা হলেও সিলেটে এখনও হাতের ইশারায় চলে ট্রাফিক ব্যবস্থাপনা। বিভিন্ন সময় প্রকল্প নেওয়া হলেও আলোর মুখ দেখেনি আজও। নগরীর ক্রমবর্ধমান যানবাহনের চাপে যানজট দিনে দিনে অসহনীয় হয়ে উঠেছে। পর্যটক সহ নগরবাসীর এই ভোগান্তি নিরসনে নেই কোনো উদ্যোগ। 2002 সালে পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হয় সিলেট। সময়ের ব্যবধানে পরিধি বেড়েছে এই শহরের, বেড়েছে জনসংখ্যা, যানবাহন। নগরীর ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে 1996 সালে 7টি পয়েন্টে সিগন্যাল লাইট বসানো হয়, কিন্তু 2013 সালে সড়ক সম্প্রসারণের সময় তা সরিয়ে ফেলা হয়। এরপর থেকে হাতের ইশারায় নিয়ন্ত্রণ হচ্ছে যানবাহন চলাচল। সিগন্যালের কারণে যানজট সবসময় লেগে থাকে এবং আমাদের মানুষের সচরাচর রাস্তা পারাপার হইতেও সমস্যা। আর সবুজ বাতি ধরলে আমরা চললাম, অন্যবার লাল বাতি ধরলে ওটা চললো। এটা বাক্কা আগে আছে, এখন তো আমরা ডিজিটাল বাংলাদেশ টাকা সত্য এটা না। পুলিশ বলছে, সিগন্যাল লাইট না থাকায় যানবাহন নিয়ন্ত্রণে অতিরিক্ত সদস্যকে কাজ করতে হচ্ছে বিভিন্ন পয়েন্টে। আমরা এখন ম্যানুয়ালি চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি অতি শীঘ্রই অন্যান্য মহানগরের মতো এই ট্রাফিকের সুযোগ সুবিধা বাড়বে। সদাশয় সরকার, সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে জনবান্ধবপূর্ণ একটি ট্রাফিক ব্যবস্থা গড়ে উঠবে।
সিটি কর্পোরেশনের আধুনিক সিগন্যাল লাইট স্থাপনের পরিকল্পনা উদ্যোগ রয়েছে কাগজে কলমে। তবে কর্মকর্তাদের দাবি বাজেট স্বল্পতার কারণে আলোর মুখ দেখেনি প্রকল্প। একটা প্রকল্প আমরা একটা স্টাডি করে আমরা আমাদের মিনিস্ট্রিতে সাবমিট করেছিলাম অনেক আগে, কিন্তু এটা আসলে মানে অগ্রগতি হয়নি। কারণ ফান্ডের যে ক্রাইসিস, আমাদের যে প্রমাণ প্রকল্পগুলো আছে এই বিষয়ে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তো বললো যে যেগুলো জনস্বার্থে সেগুলো তো রাখবে। নগরীর যানজট নিরসনে দ্রুত ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, 2002 সালে তো পৌরসভা থেকে সিটি কর্পোরেশন উন্নীত হয়েছে সিলেট, কিন্তু তারপরও ট্রাফিক ব্যবস্থাপনার এরূপ অবস্থা কেন? দেখুন, আসলে এই যে 2002 সালে পৌরসভা থেকে সিলেট সিটি কর্পোরেশন উন্নীত হয়, এরপরে আমরা দেখেছি যে সিলেটকে কিন্তু একটি ডিজিটাল নগরী হিসেবে, প্রথম ডিজিটাল নগরী হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সিলেটের যে ট্রাফিক সিগন্যালের যে এই যে অবস্থা, এই অবস্থার কারণে যারা নগরবাসী রয়েছেন তারা অনেকেই অভিযোগ করছেন যে এটি শুধুমাত্র নামেই একটি ডিজিটাল নগরীতে পরিণত হয়েছে, কিন্তু অন্যান্য দিক থেকে আসলে এর যে প্রতিফলন সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। পাশাপাশি যে বিষয়টি হচ্ছে যে এই যে 1996 সালে যখন পৌরসভা ছিল, তখন কিন্তু নগরীর 7টি গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক সিগন্যাল বাতি লাগানো হয়। কিন্তু এই যে সিগন্যাল যে লাইটগুলো লাগানো হয় সেটি আবার 2013 সালে রাস্তা সম্প্রসারণ করার কারণে কিন্তু সেগুলো আবার অপসারণ করা হয়। এটি অপসারণ করার পরবর্তীতে এই যে 2024 সাল পর্যন্ত আমরা দেখলাম যে এখন পর্যন্ত এই যে ট্রাফিক সিগন্যাল লাইটের ব্যাপারে কোনো ধরনের আসলে পদক্ষেপ নেই। মাঝখানে যে বছরগুলো গেছে সেই বছরগুলোতে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন, বিশেষ করে ট্রাফিক বিভাগ কিংবা সিলেট সিটি কর্পোরেশন, তারা কিন্তু আসলে বিভিন্ন সময়ে নানা ধরনের পরিকল্পনার কথা তাদের কাছ থেকে আমরা শুনেছি, নানা ধরনের প্রকল্পের কথা আমরা শুনেছি, কিন্তু আসলে সেগুলোর কোনো ধরনের বাস্তবায়ন কিন্তু হয়নি এবং এগুলো মূলত আলোর মুখ এখনো পর্যন্ত দেখেনি। এবং এই কারণে নানা ধরনের ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসী সহ যারা ট্রাফিকের ব্যবস্থাপনায় কাজ করছেন তাদেরকেও। আমরা যারা নগরবাসী রয়েছেন কিংবা যারা এসব রোড দিয়ে চলাচল করেন, যাত্রী সাধারণ কিংবা যারা চালক রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে আসলে এই যে ট্রাফিক সিগন্যালে যারা কাজ করছেন ট্রাফিক পুলিশরা, তারা যখন আসলে হাত দিয়ে তারা যখন আসলে ট্রাফিকের সিগন্যালটি দেন, তখন দূর থেকে অনেকেই কিন্তু সেটি দেখতে পান না। সেক্ষেত্রে তারা কিন্তু অনেকেই স্পিডে থাকলে, যখন গাড়ি চালানোর স্পিডে থাকেন, তখন কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করাটা একটু সমস্যায় পড়তে হয় বলে তারা জানিয়েছেন। এতে করে আসলে যে কোনো ধরনের দুর্ঘটনা, পাশাপাশি যানজটের মতো যে ভোগান্তিগুলো রয়েছে সেগুলোতে কিন্তু নগরবাসীদের পড়তে হয়। সেক্ষেত্রে যাত্রী সাধারণ কিংবা যারা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছেন কিংবা যারা চালক যারা রয়েছেন, তারা বলছেন যে এটিকে দ্রুত যেন এই ব্যবস্থাটি ফিরিয়ে আনা হয়, অর্থাৎ ট্রাফিক সিগন্যালের যে ব্যবস্থাটি সেটি যেন আসলে আধুনিকায়ন করা হয়, এটি বলছেন তারা। এই ক্ষেত্রে আমরা কথা বলেছিলাম সিলেট সিটি কর্পোরেশনের সাথে। তারা বলছেন যে আসলে তাদের একটি পরিকল্পনা রয়েছে এই বিষয়টিকে ঘিরে, তবে তাদের বর্তমানে যে আর্থিক সংকট সেটির কারণে আসলে তারা এই পদক্ষেপটি এখনও নিতে পারছে না, তবে তাদের পরিকল্পনার মধ্যে এটি রয়েছে। তারা বলছেন যে আসলে তাদের বেশ কিছু পরিকল্পনা যেগুলো রয়েছে অগ্রাধিকার ভিত্তিতে আসলে সেগুলো বাস্তবায়ন করতে হবে প্রথমে, পরবর্তীতে তারা এই ট্রাফিক সিগন্যালের কাজে তারা আসবেন। তো সিলেট থেকে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেটের ট্রাফিক ব্যবস্থাপনায় দুর্ভোগের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী। এই ছিল এখনকার সংবাদে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ করেন আয়োজন।